হ্যালো স্টুডেন্টস, আমি নমিতা ম্যাম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ দিয়ে তোমাদের সকলকে জানাই আর একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো মগধের সাম্রাজ্যবাদী উত্থান সম্পর্কে, অর্থাৎ মগধের উত্থানের পেছনে যে কারণগুলি দায়ী ছিল সেই কারণগুলি নিয়ে আজকে ক্লাসে আলোচনা করব। এবং তার সাথে সাথে আমরা এই মগধের সাম্রাজ্যবাদী উত্থানের পূর্বে বৈদিক যুগ এবং মহাজনপদ বা বলা যায় যে ষোড়শ মহাজনপদের যুগে রাজতান্ত্রিক অবস্থা বা রাজনৈতিক অবস্থা কেমন ছিল তা নিয়ে, ঠিক আছে। এবং এই রাজনৈতিক অবস্থা কি করে পরবর্তীকালে মগধের সাম্রাজ্যবাদী উত্থানে সাহায্য করেছিল তা নিয়েও আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো চলো দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি। তো দেখো, প্রথমত বলা যায় এই যে বৈদিক যুগ, এই বৈদিক যুগকে মূলত দুভাগে ভাগ করা যায়, ঠিক আছে। এক হলো আদি বৈদিক যুগ বা বৈদিক যুগ এবং আরেক হলো কি পরবর্তী বৈদিক যুগ, ঠিক আছে। তো দেখো, বৈদিক যুগ সম্পর্কে আলোচনা করার পূর্বে আমাদের জানা উচিত যে আর্য বলতে কি বোঝায়, ঠিক আছে, বা আর্য কারা, ঠিক আছে। তো দেখো, বলা যায় যে এই যে আর্যরা রয়েছে, এই আর্য কারা, এই নিয়ে কিন্তু ঐতিহাসিকদের মধ্যে প্রবল মত পার্থক্য রয়েছে, ঠিক আছে। কিন্তু তা সত্ত্বেও বলা যায় যে এই যে আর্য রয়েছে, এই আর্যরা কোনো জাতিবাচক বা বংশানুক্রমিক কোনো গোষ্ঠীকে বোঝায় না, ঠিক আছে। কোনো জাতি বা কোনো গোষ্ঠীকে আর্য বলে উল্লেখ করা যায় না যে একটি বিশেষ গোষ্ঠী রয়েছে তারা আর্য বলে অভিহিত, ঠিক আছে। তো এমনটি নয়, আর্য বলতে বোঝায় মূলত একটি ভাষা ভিত্তিক পরিচয়কে, অর্থাৎ একটি নির্দিষ্ট ভাষা ব্যবহারকারী বিভিন্ন গোষ্ঠীকে একসাথে আর্য বলা হয়, ঠিক আছে। অর্থাৎ আর্য কারা, যারা একই ভাষায় অর্থাৎ একটি নির্দিষ্ট ভাষায় ব্যবহার করে নিজেদের ভাব প্রকাশ করে, ঠিক আছে। তো সেই একটি নির্দিষ্ট ভাষা ব্যবহারকারী একাধিক গোষ্ঠীকে বা একাধিক গোষ্ঠীকে কি বলা হয়, আর্য বলা হয়, ঠিক আছে। তো আর্য হলো একটা ভাষা ভিত্তিক পরিচয়, এটি কোনো জাতিবাচক বা বংশানুক্রমিক ভাবে বোঝায় না, ঠিক আছে। তো এই গেল আর্য সম্পর্কে ধারণা যে আর্য কারা। তো এই ক্ষেত্রে আরো বলা হয়েছে যে ইউরোপীয় ও ভারতীয় ঐতিহাসিকদের দৃষ্টিতে এর তুলনামূলক বিশ্লেষণ এই মডিউলের অন্যতম প্রধান পাঠ্য বিষয়, ঠিক আছে। তো এবারে আমরা আলোচনা করব যে আর্যরা অর্থাৎ বৈদিক যুগে আর্যদের বসস্থান কোথায় ছিল বা বাসস্থান কোথায় ছিল, ঠিক আছে, বা তাদের ভৌগোলিক বিস্তার সম্পর্কে। তো দেখো, এক্ষেত্রে বলা হয়েছে যে সপ্ত সিন্ধু অঞ্চল থেকে শুরু করে ক্রমশ পূর্ব অভিমুখে আর্যদের বসতি বিস্তারের প্রক্রিয়া প্রাচীন ভারতের ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয়, ঠিক আছে। তো প্রথমে অর্থাৎ বৈদিক যুগে আর্যরা কোথায় বসবাস করতো, সপ্ত সিন্ধু অঞ্চলে, ঠিক আছে। এবং তাদের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক যে কোনো তথ্য বা যে কোনো বিষয় এই সপ্ত সিন্ধু অঞ্চলের মধ্যে বা সপ্ত সিন্ধু অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ ছিল, ঠিক আছে। কিন্তু পরবর্তী বৈদিক যুগে তারা পূর্ব দিকে অভিযান শুরু করে এবং পূর্ব দিকে নিজেদের বসতি বিস্তার করতে শুরু করে। এই সপ্ত সিন্ধু অঞ্চল হলো হচ্ছে যে 7টি নদীর অববাহিকা অঞ্চল এবং পূর্ব অভিমুখে তারা যাত্রা শুরু করে নিজেদের বসতি বিস্তার ঘটায়, যা পৌঁছা কতদূর পর্যন্ত, গঙ্গা যমুনা নদীর দোয়াব অঞ্চল পর্যন্ত পৌঁছায়, ঠিক আছে। তো গঙ্গা অববাহিকায় কৃষি ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও বনাঞ্চল পরিষ্কারের মধ্য দিয়ে আর্যরা এই যে পরবর্তী বৈদিক যুগে তাদের বসতি বিস্তার করেছিল, ঠিক আছে। তো দেখো, এখানে আমরা আলোচনা করলাম যে আর্য কারা, ঠিক আছে, এবং আর্যদের বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগে তাদের হচ্ছে যে বসতি কোথায় ছিল, ঠিক আছে। এবারে আমরা তাদের এক এক করে বিভিন্ন যে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অবস্থা সম্পর্কে আলোচনা করবো, ঠিক আছে। তো দেখো, প্রথমতম বলা হয়েছে যে তাদের অর্থনীতির রূপান্তর কেমন ছিল, ঠিক আছে। তো ঋগ্বৈদিক যুগে আর্যরা মূলত পশুপালন নির্ভরকারী যাযাবর ছিল, ঠিক আছে, এবং তাদের সমাজ ছিল এই পশুপালন কেন্দ্রিক, ঠিক আছে। তো তাদের এই অর্থাৎ ঋগ্বৈদিক যুগে বা বৈদিক যুগে আর্যদের অর্থনীতির মূল ভিত্তি কি ছিল, পশুপালন, ঠিক আছে। কিন্তু পরবর্তী বৈদিক যুগে তারা যেহেতু ধীরে ধীরে স্থায়ী কৃষি ভিত্তিক কি করেছিল, সমাজ গঠন করেছিল, তাই অর্থনীতির মূল ভিত্তি হয়ে যায় কি, এই কৃষিকাজ, ঠিক আছে। তারপরে দেখো, আরো বলা হয়েছে যে কৃষিকাজ ও সামাজিক বিভাজন। তো লৌহ লাঙল অর্থাৎ পরবর্তী বৈদিক যুগে তারা কিন্তু লোহার আবিষ্কার করে এবং লোহার তৈরি লাঙলও ব্যবহার করত। এর পাশাপাশি উন্নত সেচ ব্যবস্থাও ছিল, যার জন্য কৃষিকাজে অদ্ভুতপূর্ণ উদ্বৃত্ত সৃষ্টি করেছিল, যা সমাজে কি করেছিল, শ্রম ভিত্তিক পেশা, ঠিক আছে। এক এক মানুষের এক এক পেশা ছিল, ঠিক আছে। এভাবে শ্রম ভিত্তিক পেশা গড়ে উঠেছিল এবং কি চতুর্বর্ণ যে প্রথা ছিল তারও বীজ বপন করা হয়েছিল, ঠিক আছে।
তো আধ্যাত্মিক ও তাত্ত্বিক ক্ষেত্রেও বিবর্তন এসেছিল পরবর্তী বৈদিক যুগ এবং ঋগ্বৈদিক যুগের মধ্যে, ঠিক আছে। তো দেখো বলা হয়েছে যে যজ্ঞ ও আচার সর্বস্ব এই যে ব্রাহ্মণ সাহিত্যের প্রতিক্রিয়া স্বরূপ উপনিষদে জ্ঞানযোগ বা বলা যায় যে উপনিষদ এবং কি জ্ঞানযোগ ও দর্শনের জন্ম দেয় এই উপনিষদ, যা বৈদিক চিন্তাধারাকে এক চরম শিখরেও পৌঁছে দেয়, ঠিক আছে। তো এই গেল পুরো বৈদিক যুগ বা বলা যায় যে ঋগ্বৈদিক যুগ ও পরবর্তী বৈদিক যুগ সম্পর্কে আলোচনা। এবারে আমরা আলোচনা করব ঋগ্বৈদিক যুগ বা বলা যায় যে বৈদিক যুগের পরবর্তীকালে যে ষোড়শ মহাজনপদের যুগ শুরু হয়েছিল সেই যুগের রাজনৈতিক অবস্থা সম্পর্কে, ঠিক আছে। তো দেখো বলা হয়েছে যে এই যে ষোড়শ মহাজনপদ অর্থাৎ 16টি মহাজনপদের উত্থান ঘটেছিল, ঠিক আছে, বৈদিক যুগের পরবর্তীকালে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। তো এবারে আমরা সেই ষোড়শ মহাজনপদের যুগের রাজনৈতিক অবস্থা নিয়ে আলোচনা করলাম। এতক্ষণ আমরা বৈদিক যুগ নিয়ে আলোচনা করেছিলাম, ঠিক আছে। তো দেখো বলা হয়েছে যে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে উত্তর ভারতের দ্বিতীয় নগরীকরণের ফলস্বরূপ 16টি বৃহৎ রাজ্য বা বলা যায় যে স্বায়ত্তশাসিত গোষ্ঠী বা প্রজাতন্ত্রের কি হয়েছিল সৃষ্টি হয়েছিল, ঠিক আছে। তো এই 16টি মহাজনপদের মধ্যে কিছু মহাজনপদ ছিল কি রাজতান্ত্রিক এবং কেবলমাত্র 2টি মহাজনপদে ছিল কি গণতান্ত্রিক, ঠিক আছে। তো দেখো যে জনপদগুলি অর্থাৎ যে মহাজনপদগুলি রাজতান্ত্রিক ছিল তার মধ্যে অন্যতম হলো কোশল, মগধ, অবন্তী, ঠিক আছে। এবং প্রজাতান্ত্রিক হলো কি লিচ্ছবি, এখানে সাক্ষ্য হবে না, সাক্ষ্য ভুল করে দেওয়া হয়েছে। তো শাসন ব্যবস্থার সংঘাত ও সহাবস্থান এই যুগের রাজনীতির কি ছিল মূল বৈশিষ্ট্য ছিল, ঠিক আছে। তো এই যে মহাজনপদগুলি ছিল, মহাজনপদ অর্থাৎ কি বৃহৎ অঞ্চল, ঠিক আছে। তো একাধিক জনপদ নিয়ে গড়ে উঠেছিল কি একটি মহাজনপদ, ঠিক আছে। তো এই মহাজনপদগুলি আবার একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত ছিল, ঠিক আছে। এবং যার ফলে 4টি যে মহাজনপদ সেগুলি একেবারে শক্তিশালী হয়ে উঠেছিল, ঠিক আছে। যেমন মগধ, কোশল, অবন্তী এগুলো ছিল শক্তিশালী মহাজনপদ 16টি মহাজনপদের মধ্যে। তো দেখো বলা হয়েছে যে স্বায়ত্তশাসিত গোষ্ঠীগুলো প্রাচীন ভারতে এক অনন্য গণতান্ত্রিক রাজনীতির জন্ম দেয়, যা পরবর্তীকালে রাজতন্ত্রের বিস্তারের মুখে ক্রমান্বয়ে বিলীন হয়ে যায়, ঠিক আছে। তো দেখো এই 16টি মহাজনপদের মধ্যে কিন্তু ক্রমে মগধ হয়েছিল কি সর্বশ্রেষ্ঠ, ঠিক আছে। এবং মগধ ভারতের এক সুবিস্তীর্ণ অঞ্চলে নিজের যে শাসন ব্যবস্থা সেই শাসন ব্যবস্থা কায়েম করতে সক্ষম হয়েছিল বা বলা যায় এই যে মগধ ছিল 16টি মহাজনপদকে হারিয়ে বা বলা যায় যে পরাজিত করে নিজে কিন্তু সার্বভৌম ক্ষমতা অর্জন করেছিল এবং ভারতবর্ষে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা কি করেছিল প্রবর্তন করেছিল। তো এই যে মগধের যে উত্থান, এই উত্থানের কারণগুলি নিয়ে এবার আমরা একে একে আলোচনা করব, ঠিক আছে। যে কোন কারণগুলি মগধের এই উত্থানের পেছনে দায়ী ছিল। 16টি মহাজনপদের মধ্যে অন্য মহাজনপদও কিন্তু শক্তিশালী হতে পারত বা সর্বশ্রেষ্ঠ হতে পারত, কিন্তু মগধই কেন হয়েছিল অর্থাৎ মগধের উত্থানের কারণগুলি নিয়ে এবারে আমরা আলোচনা করব। তো দেখো প্রথমতম বলা হয়েছে যে প্রাকৃতিক প্রাচীন ও সুরক্ষিত দুর্গ, অর্থাৎ মগধের প্রথম রাজধানী কি ছিল রাজগৃহ, কিন্তু পরবর্তীকালে মগধের রাজধানী কি হয়ে যায় পাটলিপুত্র। তো এই যে রাজগৃহ রাজধানী ছিল তা কিন্তু 5টি অভেদ্য পাহাড় দ্বারা পরিবেষ্টিত একটি প্রাকৃতিক দুর্গ ছিল, অর্থাৎ পাহাড় দ্বারা পরিবেষ্টিত একটি কি ছিল প্রাকৃতিক দুর্গ ছিল, ঠিক আছে। যার ফলে এই 5টি পাহাড়কে অতিক্রম করে রাজগৃহতে আক্রমণ করা সহজ ছিল না, ঠিক আছে। যার ফলে রাজগৃহ ছিল কি অত্যন্ত সুরক্ষিত একটি দুর্গ, যা মগধের উত্থানে কি করেছিল সাহায্য করেছিল। এছাড়া পরবর্তীকালে নদী বেষ্টিত পাটলিপুত্র একটি প্রাকৃতিক জলদুর্গের কাজ করে, যা মগধকে অনন্য সামরিক সুবিধা দেয়, ঠিক আছে। তো পাটলিপুত্র ছিল নদী বেষ্টিত, তো এই নদী অতিক্রম করেও কিন্তু আক্রমণ করা সম্ভব ছিল না, ঠিক আছে। যার ফলে এই যে প্রাকৃতিক বৈশিষ্ট্য তা কিন্তু মগধের উত্থানের অন্যতম প্রধান কারণ ছিল। এছাড়া দেখো অন্যতম কারণ হলো যে বিম্বিসার ও অজাতশত্রুর মতো বীর ও দূরদর্শী সম্রাটদের হাত ধরে মগধ এক পরাশক্তি হিসেবে মাথা তুলে দাঁড়ায় এবং ভারতের প্রথম বড় সাম্রাজ্যের কি করে ভিত্তিপ্রস্তর স্থাপন করে, ঠিক আছে। তো এই যে শক্তিশালী রাজা এই শাসকদের নিয়ন্ত্রণাধীন মগধ কি হয়েছিল অত্যন্ত শক্তিশালী হয়েছিল, যার ফলে মগধের উত্থান কি হয়েছিল সহজ হয়েছিল, ঠিক আছে।
তারপরে দেখো অন্যতম কারণ হলো লোহার খনি ও যুদ্ধাস্ত্র, যে ঝাড়খণ্ডের নিকটবর্তী অঞ্চলে অর্থাৎ মগধে লৌহ আকরিক ব্যবহার করে মগধ অভূতপূর্ণ ও ধারালো অস্ত্র তৈরি করতে সক্ষম হয়। তো মগধে একাধিক লোহার খনি ছিল, যার ফলে এই লোহা ব্যবহার করে কিন্তু নানা ধরনের অস্ত্র তৈরি করা তাদের কাছ থেকে অনেক সোজা ছিল, ঠিক আছে, বা সহজ ছিল, যা তাদের সামরিক দিক থেকে কি করেছিল, শক্তিশালী করেছিল। এছাড়া নদী কেন্দ্রিক সমৃদ্ধি, বলা হয়েছে যে গঙ্গা ও সোন অববাহিকার পলল সমভূমি কৃষিতে বিপুল উদ্বৃত্ত এবং কি জলপথ বাণিজ্যে একছত্র আধিপত্য এনে দেয়, ঠিক আছে। তো এই যে মগধ বিভিন্ন নদী দ্বারা পরিবেষ্টিত ছিল, যার ফলে মগধের যে অববাহিকা ছিল তা ছিল কি যথেষ্ট উর্বর, তো এখানে কৃষিকাজ ভালো হতো, যার ফলে আর্থিক সচ্ছলতাও ছিল, ঠিক আছে। এবং এই নদী পথ দিয়ে আবার বাণিজ্য কি হয়েছিল, বাণিজ্য করাও দূর দূরান্তে সফল হয়েছিল, যার ফলে এই আর্থিক সচ্ছলতাও মগধের উত্থানে কি করেছিল, প্রধান কার্যকরী ভূমিকা পালন করেছিল। এছাড়া বন্য হস্তি বাহিনীর ক্ষেত্রে বলা হয়েছে অন্যতম প্রধান কারণ যে মগধের গভীর বনাঞ্চলে হাতিগুলোকে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা কি ছিল, শত্রু দুর্গ ভেদ করা অত্যন্ত সহজ হয়ে যায়, ঠিক আছে, যার ফলে এটিও ছিল অন্যতম প্রধান কারণ। তো দেখো পরিশেষে বলা হয়েছে যে মগধের উত্থান শুধু কতিপয় শাসকের বীরত্বের ফল ছিল না, ঠিক আছে, বরং প্রকৃতি, তার অঢেল খনিজ, সেখানকার উর্বর সমভূমি, সেখানকার ভৌগোলিক সুরক্ষা দিয়ে মগধকে প্রাচীন ভারতের অধিপতি হওয়ার জন্য আগে থেকে প্রস্তুত করে রেখেছিল, ঠিক আছে। অর্থাৎ মগধের উত্থানের পেছনে কোনো একটি নির্দিষ্ট কারণ দায়ী ছিল না, এর পেছনে একাধিক কারণ দায়ী ছিল। তো স্টুডেন্টস, এই ছিল আজকের আমাদের ক্লাসের আলোচনা, আজকের ক্লাস এতটাই। তো তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে, তখন তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।